বড় ভূমিকম্পের ঝুঁকিতে চট্টগ্রাম। গতিশীল 3 টেকটনিক প্লেটের কাছাকাছি অবস্থানে বাড়ছে শঙ্কা। নির্মাণে বিল্ডিং কোড না মানায় ক্ষতির মুখে পড়তে পারে 80% ভবন। পাহাড়ে উৎসবের রং, পুরানোকে বিদায় ও নতুন বছর বরণে বৈশাখীর বর্ণিল আয়োজন। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ফুল ভাসিয়ে শুরু বিজু। অন্তর্বর্তী সরকারের আমলেই নিরসন হবে বিচারক সংকট। বান্দরবানে বললেন আইন উপদেষ্টা। বিচার বিভাগীয় সব সংস্কারের আশ্বাস। এবং কক্সবাজারের লবণ উৎপাদনের রেকর্ড দাম নিয়ে হতাশ চাষিরা। মন প্রতি লোকসান গুনতে হচ্ছে 250 টাকা। ন্যায্য মূল্য নিশ্চিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। বিভাগীয় সময়ের শুরুতেই মার্চ ফর গাজার খবর। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল ঢাকা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢল নেমেছে জনতার। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম, ফারুক ভুইয়া রবিন ও তোহা খান তামিম। সরাসরি প্রথমে যাচ্ছি মুফতি তামিমের কাছে। তামিম, এই যে আজকের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, এখানে আজ এক ইতিহাস রচিত হতে যাচ্ছে। এই ইতিহাস সারা বিশ্ব থেকে দেখা যাচ্ছে এবং সারা বিশ্ব দেখতে পাবে আজকে ফিলিস্তিনের পক্ষে সারা বাংলাদেশের লাখ লাখ সে আরেক এখনই এই মাঠের মধ্যে আমাদের সবচেয়ে জনপ্রিয় মুখ মুফতি আজহারি আমরা দেখতে পাচ্ছি। মিজানুর রহমান আজহারি চলে এসেছেন এই মাঠে এবং তাকে স্লোগানে স্লোগানে মুখরিত করে স্বাগত জানাচ্ছেন। এবং শুধু মিজানুর রহমান আজহারি নয়, আজকে এখানে জমায়েত হয়েছে বাংলাদেশের পরিচিত মুখ সমস্ত আলেম ওলামা। এমনকি আজকে এখানে জমায়েত হয়েছেন, একত্রিত হয়েছেন, আমাদেরকে এখানে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য একত্রিত হয়েছেন মুফতি আব্দুল মালেক সাহেব, যিনি জাতীয় মসজিদের খতিব। আজকের এই গণজমায়েত সারা বিশ্ব থেকে মানুষ দেখতে পাবে। 200 কোটি মুসলমান এক নয়, একতাবদ্ধ এক কাতারে এবং একতাবদ্ধ বোঝানোর জন্যই এক হয়ে তারা আজকে স্লোগান দিচ্ছে ফ্রি ফ্রি ফিলিস্তাইন, ফ্রি ফ্রি ফিলিস্তাইন। 3টা থেকেই এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, 4টা পর্যন্ত এই আনুষ্ঠানিকতা চলবে এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে যাচ্ছে। আজকে ফিলিস্তিনের উপর যেই গণহত্যা, বর্বরতা, যেই নির্বিচারে গণহত্যা চলছিল তার বিপক্ষে এবং তার প্রতিবাদে আজকের এই বাংলাদেশের লাখ লাখ জনতা এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়েছে। তাদের সবার মুখেই একটাই স্লোগান, ফিলিস্তিনের জয় হোক, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, জায়নবাদ নিপাত যাক। এই স্লোগানে মুখরিত হয়েছে আজকের ঢাকার এই অঞ্চলটা পুরোটাই। আমরা আমাদের জানা মতে এই ঢাকার এই সোহরাওয়ার্দী উদ্যানের যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট ইতিমধ্যে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। আমরা জানি আজকে বহুদিন যাবৎ, বহু বছর যাবৎ ইহুদিবাদ মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে, মুসলমানদের উপরে যেই নির্বিচারে গণহত্যা চলছে, তার বিপরীতে আজকে মুসলমানরা গর্জে উঠেছে। এই গর্জন 200 কোটি মুসলমানের গর্জন। এই গর্জন জানান দিতে চায় যে ইতিহাস থেকে, পৃথিবীর বুক থেকে কখনো মুসলমানদেরকে মুছে দিতে পারবে না। আজকে শুধু ইসরায়েল নয়, সারা বিশ্বের যারা অমুসলিম আছে, কাফের আছে, কুফফার শক্তি আছে, তারা আজকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুধু তাই নয়, তারা আজকে আল আকসার মতো আমাদের পবিত্র ভূমি, প্রথম কেবলা, এই কেবলাকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়ে সেখানে তারা থার্ড টেম্পল নির্মাণের ষড়যন্ত্র করছে। এই থার্ড টেম্পল নির্মাণের ষড়যন্ত্রের সূচনাটাই ছিল এই ফিলিস্তিনিদের নিধনের সূচনা। তাই তারা চায়
যে দাজ্জালের মতো এত নৃশংস যে কিয়ামতের আগে মুসলমানদেরকে পথভ্রষ্ট করবে, তাদেরকে এই দাজ্জালকে তারা মাসিহ মনে করে। এই দাজ্জালকে তারা পৃথিবীতে আনার জন্য থার্ড টেম্পল নির্মাণ করতে চায়। এই থার্ড টেম্পল নির্মাণের মধ্য দিয়ে তারা আল আকসাকে ভেঙে ঘুরিয়ে দিতে চায়। আর সেজন্যই আজকের এই গণহত্যা। এই গণহত্যার পিছনে শুধু ইসরায়েল নয়, সারা বিশ্বের কুফর শক্তি একতাবদ্ধ হয়েছে। আজকে সারা বাংলাদেশ থেকে, শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই মেহমান, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলেম ওলামা এখানে একত্রিত হয়েছেন। 3টা থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, 4টা পর্যন্ত এখানে গণজমায়েত থাকবে এবং মার্চ ফর গাজা এই শিরোনামে লাখ লাখ মানুষ নারাই তাকবীর আল্লাহু আকবারে মুখরিত করেছে এই আজকের সোহরাওয়ার্দী উদ্যান। আজকে আকাশ বাতাস প্রকম্পিত করে জানান দিতে চায় যে বিশ্বের কুফর শক্তি যারা মুসলমানকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তারা আজকে জানুক যে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানের ভাই। এক জায়গায় যদি তারা ক্ষতিগ্রস্ত হয়, সারা বিশ্বের মুসলমান গর্জে ওঠে, তাদের পক্ষে কথা বলে। এই জিনিসটাই আজকে তারা জানান দিতে এই সোহরাওয়ার্দী উদ্যানের ইতিহাস রচনা করতে একত্রিত হয়েছে। আজকে এই ঐতিহাসিক গণজমায়েত, অভূতপূর্ব এই গণজমায়েতে শুধু ডক্টর মিজানুর রহমান আজহারি নয়, আরও বড় বড় ইনফ্লুয়েন্সার এখানে একত্রিত হয়েছেন। শায়েখ আহমদুল্লাহ সহ যারা বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব, তারা এখানে জমায়েত হয়েছেন। তারা মুসলমানদেরকে এবং যারা তাওহীদি জনতা এখানে আছেন তাদেরকে স্লোগানে মুখরিত করে রাখছেন। নারাই তাকবীর আল্লাহু আকবারে মুখরিত করছেন একদম পুরা জমায়েত। আজকে এই মার্চ ফর গাজায় লাখো লাখো জনতা সারা বাংলাদেশ থেকে একত্রিত হয়েছে। 200 কোটি মুসলমানের একতাবদ্ধতা, 200 কোটি মুসলমানের ঐক্য জানান দেওয়ার জন্যই আজকে তারা এখানে একত্রিত হয়েছে। তারা এখান থেকে বার্তা দিতে চায় যে সারা বিশ্বের মুসলমান সবাই একতাবদ্ধ। যদি ফিলিস্তিনের উপরে এই হত্যাযজ্ঞ, এই নৃশংসতা, এই বর্বরতা, এই জেনোসাইড, এই গণহত্যা যদি বন্ধ না হয়, তাহলে সারা বিশ্বের মুসলমান তাদের বিরুদ্ধে সেই জায়োনিস্ট, সেই ইহুদিবাদ তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠবে এবং তাদেরকে দমানোর জন্য যা যা করা প্রয়োজন তারা সেখান থেকে করার সর্বোচ্চ চেষ্টা করবে। সেটাই এই গণজমায়েত থেকে তারা বার্তা দিচ্ছে। যে এখানকার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে, অর্থাৎ যে ঘোষণাপত্র পাঠ করা হবে ফিলিস্তিনবাসীর জন্য, যাতে করে বিশ্ববাসীর কাছে এই যে বার্তা, সেই বার্তা পৌঁছে দেওয়া যায়। ইতিমধ্যে যে মূল যে অতিথিরা, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা জনপ্রিয় মুখ রয়েছেন, যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন, যারা মোটিভেশনাল স্পিকার রয়েছেন, তারা মূলত ইতিমধ্যে চলে এসেছেন। আমরা যদি বলে থাকি যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বিশিষ্ট ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ স্কলার মাওলানা আহমদুল্লাহ সহ যে সকল আলেম ওলামারা চলে এসেছেন, তারা সামনে বসে পড়েছেন। সামনে মূল মঞ্চের সামনে যেই চেয়ার রয়েছে, সেই চেয়ারে তারা বসে পড়েছেন। পাশাপাশি বিএনপির আমরা কয়েকজন নেতাকর্মীকে দেখেছি এখানে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে আমরা লক্ষ্য করেছি। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণ জামাতের যে নেতা শফিকুল ইসলাম মাসুদ সহ, দেলার হোসেন সাঈদী সহ অন্যান্য যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে অন্যান্য দলের এবং এনসিপির যে নেতৃবৃন্দ, সেই নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। মধ্য কথা, এখানে আমরা মাওলানা মামুনুল হককে দেখতে পাচ্ছি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে দেখা যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু সামনে আমন্ত্রিত যারা অতিথি রয়েছেন, তারাও কিন্তু চলে এসেছেন ইতিমধ্যে। এবং আমরা বিভিন্ন ইসলামী স্কলারকে মাঠে নেমে বিভিন্নভাবে কিন্তু কাজ করতে দেখছি। মাওলানা আহমদুল্লাহকে আমরা তৎপরতা লক্ষ্য করছি, মাওলানা আহমদুল্লাহর তৎপরতা লক্ষ্য করছি যে তিনি বিভিন্ন শৃঙ্খলা এবং আয়োজনের যে কর্মসূচি বা কর্মসূচির যেই আয়োজন, সেই আয়োজন তিনি আসলে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন রকমের যে তৎপরতা, সেই তৎপরতা চালাচ্ছেন, মাঠে নেমে তৎপরতা করছেন।
কিছুক্ষণ আগে মাওলানা ইসলামী স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি তিনি এখানে এসেছেন, পৌঁছেছেন। যদিও তিনি গরমে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন, তারপরে তাকে পর্যাপ্ত পরিমাণে বাতাস দেওয়ার পরেই, অর্থাৎ তাকে এয়ার সার্কুলেশন ঠিক করার পরেই তিনি আসলে কিছুটা সুস্থতা বোধ করেছেন এবং তিনি উঠে গিয়ে হেঁটে আসলে সামনে যে চেয়ার রয়েছে, অতিথিদের চেয়ার, সেই চেয়ারে তিনি বসেছেন। এছাড়া আমরা বিভিন্ন ইসলামী স্কলারকে দেখতে পাচ্ছি, বিভিন্ন আলেম ওলামাদের দেখতে পাচ্ছি। আমরা মাওলানা সাইফুল্লাহকে লক্ষ্য করছি যে মূল মঞ্চে যে আনাগোনা, মূল মঞ্চের যে তৎপরতা, সেই তৎপরতা আমরা লক্ষ্য করছি। ডক্টর সাইফুল্লাহকে লক্ষ্য করছি, ডক্টর এখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে আমরা লক্ষ্য করছি এখানে। অর্থাৎ বিভিন্ন আলেম ওলামা যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে লক্ষ্য করছি, ডক্টর সাইফুল্লাহকে লক্ষ্য করছি, পাশাপাশি বিভিন্ন সেই ইনফ্লুয়েন্সারকে লক্ষ্য করছি। মূল মঞ্চের যে আনুষ্ঠানিকতা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেছে, অর্থাৎ মূল মঞ্চে যারা বক্তা রয়েছেন তারা উঠে পড়েছেন। যদিও এটি গতানুগতিক ওয়েতে কোনো যে মহাসমাবেশ নয়, গতানুগতিক ওয়েতে এখানে মূল মঞ্চ থেকে এখানে যে বক্তব্য প্রদান করা হবে এমনটি কিন্তু নয়। তবুও এখানে যারা ইনফ্লুয়েন্সার রয়েছে এবং প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের যারা আয়োজক কমিটিতে রয়েছেন তারা মূলত এখানে মঞ্চে এসে সম্মতি জানাবেন এবং সবাইকে এখানে বক্তব্য প্রদান সামাজিক দল, সাংস্কৃতিক যে দল রয়েছে সবাই কিন্তু এখানে এসেছেন, যারা নেতৃবৃন্দ রয়েছেন। পাশাপাশি যারা আয়োজকরা রয়েছেন তারা মূলত এখানে শৃঙ্খলা দায়িত্ব পালন করছেন। আমরা মূল মঞ্চে ডক্টর সাইফুল্লাহকে দেখতে পাচ্ছি, আমরা মূল মঞ্চে মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে লক্ষ্য করছি, পাশাপাশি এখানে যে আহমদুল্লাহ রয়েছেন তিনি এখানে বসে আছেন। তো সব মিলিয়ে বলা যায় যে মূল যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা আসলে শুরু হয়ে যাচ্ছে। আপনাদের সবাইকে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ এবং অভিনন্দন। আমরা আলহামদুলিল্লাহ আয়োজন শুরু করতে যাচ্ছি। আয়োজনের সূচনাতে পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বিশ্ববিখ্যাত কারি, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি আহমদ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। আসছেন আহমদ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। আজকের এই যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে যাচ্ছে।
সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যেই গণ জমায়েত তার মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হলো এবং এখন কিন্তু যে পুরো সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য, সেই জায়গাতে সবার হাতেই ফিলিস্তিনের পতাকা। এবং এখানে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন ঘরানার আলেম ওলামা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যে প্রতিনিধিরা তারা আসছেন, সাংস্কৃতিক অঙ্গন বা ক্রীড়াঙ্গনের যে পরিচিত মুখ, তারাও কিন্তু যে আজকের এই ঐতিহাসিক গণজমায়েতে সংহতি প্রকাশ করেছেন। এবং আজকের এই গণজমায়েতের এই পর্যায়ে আমরা যেটি দেখতে পাচ্ছি একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হচ্ছে, যেখানে আসলে যে তুলে ধরা হচ্ছে যে ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক সংগ্রাম এবং তাদের উপর যে ধারাবাহিকভাবে যুগের পর যুগ, দশকের পর দশক ধরে ইসরায়েলি বাহিনী যেভাবে তাদের উপর গণহত্যা চালাচ্ছে তার একটি ডকুমেন্টারি বা প্রামাণ্য চিত্র আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখন প্রদর্শন করা হচ্ছে। 1920 সাল হাকানা গঠিত হল। হাকানা এক ধরনের সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠী যারা ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে তাদের জমি দখল করে এটি ইহুদি রাষ্ট্রপ্রতিষ্ঠার কাজ শুরু করতে চাচ্ছিল। 1936-এ ফিলিস্তিনে ইহুদি অভিবাসন বেড়ে প্রায় 3.5 লাখে দাঁড়ায়, যার ফলে ইহুদিরা ফিলিস্তিনে 3% থেকে বেড়ে 30% পৌঁছে যায়। এই ব্যাপক জনসংখ্যা ফিলিস্তিনি জনগণের উপর প্রচন্ড চাপ তৈরি হয়। তারা তাদের জমি, জীবিকা সবকিছুই হারাচ্ছে। ফলশ্রুতিতে 1936 থেকে 1940 সালে গ্রেট আরব বিপ্লব শুরু হয়। ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বিদ্রোহ শুরু করে, কিন্তু ব্রিটিশ বাহিনী তাদের উপর নিষ্ঠুর আক্রমণ চালায়। ফলে 5,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হন এবং 15,000-এর বেশি আহত হন। 1940-এর দশকে ইরগুন এবং ইস্টার্ন গ্যাং নামে নতুন সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠী তৈরি হয়। 1946 সালে ইরগুন জেরুজালেমের কিংস ডেভিড হোটেলে বোমা হামলা চালায়, যার ফলে 96 জন শহীদ হন। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিন বিভাজন পরিকল্পনা গ্রহণ করে এবং 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে 2টি রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব দেয়, একটি ইহুদি রাষ্ট্র আর একটি রাষ্ট্র মুসলিম এবং খ্রিস্টান আরবদের। এই সিদ্ধান্তে আরব বিশ্ব নেতা এবং ফিলিস্তিনি জনগণের বিরোধিতা থাকলেও জাতিসংঘ তা পরিপূর্ণভাবে উপেক্ষা করে। 1948 ফিলিস্তিনিদের উপর জায়নিস্ট মিলিশিয়াগুলোর হামলা শুরু হয়, যা নাকবা বা ক্যাটাস্ট্রফি নামে পরিচিত। 1948 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা আসলো, এছাড়া একদিন পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ফলশ্রুতিতে 7.5 লাখের বেশি ফিলিস্তিনিকে তাদের নিজের মাতৃভূমি থেকে উৎখাত করা হয়, বাড়িঘর ছিনিয়ে নেওয়া হয়, ধ্বংস করা হয় এবং হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়। 1950 সাল ইসরায়েলের নেসেট ল অব রিটার্ন আইন পাশ করে, যা বিশ্বের যে কোনো ইহুদিকে ইসরায়েলে বসবাসের অধিকার দেয়। কিন্তু সেই একই অধিকার এই ফিলিস্তিন যাদের জমি, যাদের মাতৃভূমি, তাদের কাছ থেকে সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়। 1953 সালে ইসরায়েল গাজার উপর প্রথম বড় আক্রমণ চালায়। 1956 সালে সুয়েজ ক্যানেল ইস্যুতে যখন সারা পৃথিবী মিশরের দিকে তাকিয়ে, ঠিক তখনই ইসরায়েল যুদ্ধের নামে খান ইউনিস এবং রাফায় নির্মম হত্যাকাণ্ড চালিয়ে কমপক্ষে 400 ফিলিস্তিনিকে হত্যা করে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল আকস্মিক আকাশ আক্রমণ চালিয়ে প্রায় 20,000 আরবকে হত্যা করে এবং অবৈধভাবে ওয়েস্ট ব্যাংক, পূর্ব জেরুজালেম এবং গাজা দখল করে এবং 4 লক্ষ ফিলিস্তিনিকে ওয়েস্ট ব্যাংক থেকে বের করে দেওয়া হয়। ইসরায়েলি দখলদারের সংখ্যা বেড়ে দেওয়া হয় 6 লাখ। সে থেকে 1993 পর্যন্ত প্রথম ইন্তিফাদা শুরু হয়, যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বিদ্রোহ করে, যা পরে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরেও ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনের এই প্রথম বিদ্রোহকে কেন্দ্র করে সহস্রাধিক ফিলিস্তিনি শহীদ হন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং যে অন্যান্য দর্শক, যদি আপনাদেরকে জানাতে চাই, এখন থেকে অল্প কিছু সময় আগে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের এই গণজামায়াতের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। তারপরে কিন্তু যে এখন একটি প্রামাণ্য চিত্র দেখানো হচ্ছে, সেটিতে ফিলিস্তিনি জনগোষ্ঠী বা ফিলিস্তিনি জনগণের বা ফিলিস্তিনের যে ইতিহাস সেটি তুলে ধরা হচ্ছে এবং যুগের পর যুগ, দশকের পর দশক ধরে যে ফিলিস্তিনি মানুষকে যেভাবে নিপীড়ন চালানো হচ্ছে, তাদের উপর যেভাবে
হত্যাযজ্ঞ গণহত্যা চালানো হয়েছে তার একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছিল। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আজকের এই গণজমায়েতে একটি বিরল একটি গণজমায়েত, সেখানে কিন্তু সমাজের নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন এবং সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা তারাও কিন্তু এসেছেন। এখানে আলেম সমাজের প্রতিনিধিরা তারাও কিন্তু যে মঞ্চে এসেছেন, মিজানুর রহমান আজহারি সহ বেশ কয়েকজন আলেম তারা মঞ্চে উঠে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন। একটি বিষয় যদি জানাতে চাই, আজকের এই গণজমায়েতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার বা বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যে প্রতিনিধিরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং পুরো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এখন কিন্তু লাখো মানুষের জমায়েতে উত্তাল। এখানে স্লোগান দেওয়া হচ্ছে, সম্মিলিত স্লোগান, এবং সেই স্লোগানের মধ্য দিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সংহতি প্রকাশ করা হচ্ছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আজকের এই সভায় বা ঐতিহাসিক যে গণজমায়েতে সভাপতিত্ব করবেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আজকের এই গণজমায়েতে সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক। এখন প্রারম্ভিক পর্যায়ে মাওলানা আহমদুল্লাহ তিনি বক্তব্য রাখছেন আমরা দেখতে পাচ্ছি, এবং এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকেও কিন্তু বা তাদের প্রতিনিধিদেরকেও আমরা এখানে উপস্থিত হতে দেখেছি। এখানে যদি আমরা বলতে চাই, ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেমন উপস্থিত হয়েছেন, দর্শক আপনাদেরকে যদি জানাতে চাই, আজকের এই গণজমায়েতে এখানে যেমন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, এখানে ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেমন উপস্থিত হয়েছেন, ঠিক একইভাবে মধ্যধারার যে রাজনৈতিক দলগুলো, সেই সকল দলগুলোর যে প্রতিনিধিরা তারাও কিন্তু যে এখানে উপস্থিত হয়েছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে এখনকার মতন সবশেষ অবস্থা। কিছুক্ষণ পরে একটি ঘোষণাপত্র পাঠ করার কথা রয়েছে, তারপরে কিন্তু যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব তিনি দোয়া মোনাজাত করবেন। মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। বিভাগীয় সময়ে আরও থাকছে। বেহাল দশা লক্ষ্মীপুর পৌরসভার বেশিরভাগ সড়কের প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কর পরিশোধ করেও নাগরিক সেবা না পাওয়ার অভিযোগ, সংস্কারের আশ্বাস। মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে বন্দর নগরী চট্টগ্রাম। মিয়ানমার বা বার্মিজ টেকটনিক প্লেটের খুব কাছে অবস্থান চট্টগ্রামের, আবার ইন্ডিয়ান কিংবা ইউরেশিয়ান প্লেটের বেশি দূরে নয় এই অঞ্চল। গতিশীল তিনটি টেকটনিক প্লেটের কোথাও 8 কিংবা 8.5 মাত্রার ভূকম্পন সৃষ্টি হলেও কম দূরত্বের কারণে চট্টগ্রামে তা অনুভূত হবে রিখটার স্কেলে 6 থেকে 7 মাত্রায়। আর তাতেই চট্টগ্রামের 80% বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি 70,000-এর বেশি মানুষ হতাহত হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। আবারও সরাসরি যাচ্ছি মার্চ ফর গাজা কর্মসূচিতে। এরপরে নেসারাবাদের বিশাল হযরত মাওলানা খলিলুর নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কাঞ্চনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হযরত মাওলানা হাসান জামিল হাফিজাহুল্লাহকে, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহকে, মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। কবি মহিব খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। কারি আহমদ বিন ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রাশেদ প্রধানকে
অধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিশেষ অনুরোধ করছি, স্টেজের হাতের ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে, পিছনের হাতের স্টেজের ডান পাশে অনুরোধ, স্বেচ্ছাসেবকের প্রতি অনুরোধ। আমি বাবুল মাদারিসুল আরাবিয়ার সম্মানিত মহাসচিব আল্লামা মাহফুজুল হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এবি পার্টির সম্মানিত সভাপতি মঞ্জু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি ডক্টর নুরুল ইসলাম মঞ্জু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের জামাত ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণ সভাপতি আমাদের শফিউল ইসলাম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আজম রহমান হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চের ডান পাশে যারা আছেন, অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু ধৈর্য ধারণ করুন, না হলে ব্যারিকেড ভেঙে যাবে। সরোয়ার্দীর গণজমায়েত এক জনসমুদ্র তৈরি হয়েছে। 3টায় আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও তার একটু পরেই কারি আহমদ বিন ইউসুফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে আজকের এই মার্চ ফর গাজার আনুষ্ঠানিকতা। এরপরেই মঞ্চে একে একে ডেকে নেওয়া হয়েছে বিভিন্ন দল, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদেরকে। তারপরেই এই আমাদের একদম শেষেই 4টা পর্যন্ত চলবে এই আজকের গণজমায়েত। আর এই গণজমায়েতের শেষে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক তিনি বাংলাদেশের এই গণজমায়েত, আজকে লাখ লাখ মানুষের গণজমায়েতে আজকে তিনি একটি ঘোষণাপত্র পাঠ করবেন এবং তারপরেই তিনি দোয়া করবেন। এই দোয়ার মধ্য দিয়ে আজকের এই গণজমায়েত শেষ হবে। তো বলে রাখতে চাই যে এই মার্চ ফর গাজা আজ গতকালকে থেকেই সরোয়ার্দী উদ্যানে এক অভূতপূর্ব এক গণজমায়েতে রূপান্তরিত হয়েছে। এই গণজমায়েতে গতকাল রাত থেকেই মানুষজন এখানে উপস্থিত হতে শুরু করেছে এবং আজকে পর্যন্ত 3টায় শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই সকাল থেকেই লাখ লাখ মুসলমান তাওহিদি জনতা তারা এখানে একত্রিত হয়েছে, জমা হয়েছে। তারা জানান দিতে চাচ্ছে যে বিশ্বের মুসলমান সব একতাবদ্ধ আছে। 200 কোটি মুসলমান তারা জানাতে চায় যে ফিলিস্তিনের উপরে যেই নৃশংসতা, যেই বর্বরতা, যেই গণহত্যা চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং তার পক্ষেই তারা স্লোগান তুলছে, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। সরাসরি যুক্ত ছিলাম মার্চ ফর গাজা কর্মসূচিতে। বিভাগীয় সময়ে আরও থাকছে। পানি সংকট ও খরায় খাগড়াছড়িতে ঝরে পড়ছে আমের গুটি, ওষুধ দিয়েও মিলছে না প্রতিকার। গাছে আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ। অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট নিরসন সহ বিচার বিভাগের সব সংস্কারের আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত সম্প্রসারণের জন্য ভবন নির্মাণের জায়গা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এখন বর্তমান যে কোর্ট আছে ওখানে জায়গা সংকুলন হয় না, মামলা যারা করেন বিচার প্রত্যাশী যারা আছেন তাদের অনেক অসুবিধা হয়। বিচারক সংকট আছে, আপনাদের লজিস্টিকের সংকট আছে। আমরা সবকিছু দেখার চেষ্টা করব। আমরা অল্প দিন হলো আসছি না, বুঝছেন না, এটা নিয়োগ দিতেও তো অনেকদিন সময় লাগে। বিচারক সংকট থাকবে না, আমরা সরকারে থাকতে থাকতেই সমস্যাটা মোকাবেলা করে যাব। মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করা হচ্ছে, সরাসরি যাচ্ছে সেখানে।
টাইম চাইতে পারবি? ভাই চাপেন। যেহেতু আমরা বিশ্বাস করি আল কুদস কেবল একটি শহর নয়, এটি ঈমানের অংশ, এবং আমরা জানি বাইতুল মুকাদ্দাসের মুক্তি অন্য কারো হাতে নয়, আমাদেরই কোনো প্রজন্মের হাতে তা লেখা হবে। এবং আমরা বুঝি জাহানবাদের প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের আত্মবিস্মৃতির ফল, এবং আজ যদি আমরা প্রস্তুত না হই তাহলে আল্লাহ না করুন কাল আমাদের সন্তানেরা হয়তো এমন এক বাংলাদেশ পাবে যেখানে হিন্দুত্ববাদ ও জাহানবাদ একত্রে নতুন গাজা তৈরি করবে। এবং গাজা আমাদের জন্য এক আয়না, যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসী হওয়া মানে কেবল বেঁচে থাকা নয়, সংগ্রামে দৃঢ় থাকা। সেহেতু আমরা এই মাটির মানুষ, এই মুসলিম ভূখণ্ডের নাগরিক, এই কওমের সন্তান এবং সর্বোপরি মুসলিম উম্মার সদস্য একটি অঙ্গীকার করছি। এক, আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে বয়কট করব প্রত্যেক সেই পণ্য, কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে। আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম উম্মার সকল প্রতীক ও নিদর্শনকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। তিন, আমরা আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলব যারা নিজেদের আদর্শ অভিযান রক্ষায় জান ও মালের সর্বোচ্চ থেকে প্রস্তুত থাকবে। চার,
আমরা বিভাজিত হব না, কারণ আমরা জানি বিভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না। আমরা ঐক্যবদ্ধ থাকবো যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী গাজায় পরিণত না হয়। আমরা শুরু করব নিজেদের ঘর থেকে, ভাষা, ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সমাজ সবখানে এই অঙ্গীকারের ছাপ রেখে আমরা মনে রাখবো গাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না, তারা আমাদের প্রস্তুতি চান। শেষ কথা, শান্তি বর্ষিত হোক গাজার সম্মানিত অধিবাসীদের উপর, তাদের উপর যারা নজিরবিহীন সবর করেছেন, যারা অবিচল ইমানের প্রমাণ দিয়েছেন, যারা ধ্বংসস্তূপের মাঝে প্রতিনিধির আগুন জ্বেলেছেন, বিশ্বের নিরাপত্তা উদাসীনতার যন্ত্রণা হাসি মুখে বুকের মাঝে ধারণ করেছেন। শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা নাম লিখে গেছেন ইজ্জতের খতিয়ানে। শান্তি বর্ষিত হোক হিন্দ রাজব, রিম এবং হাদি আবু সালেহ সহ সকল শহীদদের উপর, যাদের রক্ত দ্বারা গাজার পবিত্র ভূমি আরো পবিত্র হয়েছে, যাদের চোখে ছিল প্রতিরোধের অগ্নিশিখা। শান্তি বর্ষিত হোক বাইতুল মুকাদ্দাসের গর্বিত অধিবাসীদের উপর, যাদের হৃদয়ে এখনো ধ্বনিত হয় আল-কুদস লানা, আল-কুদস আমাদের। গাজার জনগণকে অভিনন্দন, অভিনন্দন। আপনারা ইমান, সবর আর কুরবানির মহাকাব্য রচনা করেছেন, দুনিয়াকে দেখেছেন ইমান আর তাওয়াক্কুলের শক্তি। সরাসরি যুক্ত ছিলাম মার্চ ফর গাজা কর্মসূচিতে। মার্চ ফর গাজা কর্মসূচির মোনাজাত চলছে, সরাসরি যাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানে। দীর্ঘ সংস্কারের অভাবে বেহাল দশা লক্ষ্মীপুর পৌরসভার বেশিরভাগ সড়কের। রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত, অনেক অংশ ভেঙে ও ডেবে গেছে। এতে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার নিয়মিত কর পরিশোধ করা হলেও মিলছে না গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। পানি সংকট ও তীব্র খরায় খাগড়াছড়ির আমবাগানগুলোতে গুটি ঝরে পড়ছে। এবছর আশানুরূপ আমের মুকুল আশায় খুশি হয়েছিলেন বাগান মালিকরা, তবে পানি সংকট ও তীব্র খরার কারণে গুটি ঝরে পড়ছে। বাগানের মালিক ও শ্রমিকরা বলছেন, নিয়মিত সেচ ও ওষুধ ছিটিয়েও গুটি ঝরা রোধ করা যাচ্ছে না। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়।